একটি ছোট্ট গ্রাম শ্যামপুর। এই গ্রামেই বাস করতেন এক ধনী জমিদার আরশাদ আলী। তার একটিমাত্রই সন্তান ছিল, এক মেয়ে, যার নাম মরিয়ম। মরিয়ম জন্মের সময় তার মাকে হারিয়েছিল এবং বাবা বেঁচে থাকা সত্ত্বেও সে যেন এক অনাথের মতোই জীবনযাপন করছিল। মরিয়মকে তার দাইমা আমেনাই আদর যত্নে বড় করে তুলেছিলেন। আজ মরিয়ম নিজের ঘরে বসে দাইমার সাথে কথা বলছে। দাইমা, আপনি আমাকে ছোটবেলা থেকে আজ পর্যন্ত মায়ের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছেন, কিন্তু একটা কথা আমাকে সব সময় কষ্ট দেয়। বাবা আজ পর্যন্ত আমার মুখটুকুও দেখলো না। আমরা একই হাভেলিতে থাকি, তবুও কখনো সামনাসামনি আসেনি। বেটি, আমি তোর কষ্টটা বুঝি, কিন্তু তোর বাবার জেদের কাছে আমারও কিছু করার নেই। আসলে এমন কি কথা হয়েছিল দাইমা? বাবা আমাকে এত কেন ঘৃণা করেন? বেটি, যেদিন তুই জন্ম নিবি সেই রাতে গ্রামের এক হুজুর তোর বাবাকে বলেছিলেন যে জন্ম নেওয়া এই সন্তান পরিবারের জন্য চরম অশুভ প্রমাণিত হবে। আর সেই রাতেই তোর মাও মারা যান। তোর বাবা সেই দিন থেকেই তোকে অপয়া মেনে নিয়েছেন আর কখনো তোর মুখ দেখেননি। তাহলে কি আমি সত্যিই এত অভাগী দাইমা? না বেটি, এসব অন্ধবিশ্বাসের কথা, কিন্তু তোর বাবার জেদের সামনে কেউ কিছু করতে পারে না। এবার তুই এসব ভুলে যা। আগামী সপ্তাহে তোর বিদায়। তোর শ্বশুরবাড়ি খুব ভালো, আর তোর স্বামীও খুব নেক এবং ভালো মানুষ। দাইমা, আমার শুধু একটাই ইচ্ছে, এই বাড়ি থেকে যাওয়ার আগে বাবা যেন আমাকে একবার জড়িয়ে ধরেন, একবার মা বলে আমার হাতটা মাথায় রাখেন। মন ছোট করিস না আমার মা, যা হওয়ার তা হবে। তুই শুধু তোর আগামী জীবনের কথা ভাব। সেই সন্ধ্যায় জমিদার আরশাদ আলীর ছোট ভাই গাফফারের বাড়িতে প্রত্যাবর্তন হয়, যে ব্যবসার কারণে বহু বছর ধরে শহরে বসবাস করছিল। ভাই, কেমন আছিস? কত বছর পর দেখা হলো। তুই এত বছর পর আমাদের কথা মনে করলি? কি করব ভাইয়া, শহরে ব্যবসা দাঁড় করাতেই এত সময় লেগে গেল। তার ওপর ধারের বোঝাও চেপেছিল, তাই দিনরাত কাজের মধ্যেই জড়িয়েছিলাম। মরিয়মের বিদায়ের কবর শুনে ভাবলাম একবার আসতেই হয়। শুধু বিদায় দেখতে এসছিস? তোর লজ্জা করে না এত বছর পর আসতে? মাফ করে দাও ভাইয়া, ভুল হয়ে গেছে। এখন যখন এসেই পড়েছি, তো মরিয়মের বিদায় পর্যন্ত এখানেই থাকব। ঠিক আছে, কিন্তু একটা কথা শুনে রাখো, ওই মেয়েটার বিদায় তুইই করবি। আমি ওর মুখ পর্যন্ত দেখতে চাই না। ভাইয়া, এত বছর ধরে এই বিষয়টা মনে কেন পুষে রেখেছ? ও তো এই বাড়িতে আর মাত্র কয়েকদিনের মেহমান। না গাফফার, ওই মেয়েটা আমার জন্য অপয়া ছিল আর অপয়াই থাকবে। ব্যাস, এতটুকু মনে রাখিস। বিদায় পর্যন্ত তুই ওর দায়িত্ব সামলাবি। ঠিক আছে ভাইয়া, তুমি যা বলবে তাই হবে। চলো, আমি একবার মরিয়মের সাথে দেখা করে আসি। ছোটবেলায় দেখেছিলাম ওকে, এখন তো বড় হয়ে গেছে। গাফফার মরিয়মের ঘরের দিকে এগিয়ে যায়। মরিয়ম তার গলার আওয়াজ শুনে বাইরে আসে এবং তাকে দেখেই গাফফারের চোখ আটকে যায়। চাচা যান, আপনি এখানে? কখন এলেন আপনি? হ্যাঁ মরিয়ম, এই তো একটু আগেই পৌঁছালাম। তুই তো অনেক বড় হয়ে গেছিস, আর খুব সুন্দরও হয়েছিস। ভালোই হলো আপনি এসে গেছেন চাচা যান। আমার বিদায়ের সময় আপনি আমার সাথে থাকবেন। গাফফার চুপচাপ মরিয়মকে দেখতে থাকে। তার অদ্ভুত চাহনি দেখে মরিয়মের কিছুটা অস্বস্তি হয়, কিন্তু সে সেটা এড়িয়ে গিয়ে নিজের ঘরে ফিরে যায়। গাফফার একা দাঁড়িয়ে মনে মনে জট পাকাতে শুরু করে। যখন থেকে এই মেয়েটাকে দেখেছি, বুঝতে পারছি না আমার কি হচ্ছে। আমি আমি একে এভাবে যেতে দিতে পারি না। যাই করতে হোক না কেন, আমাকে মরিয়মের বিদায় আটকাতেই হবে। গাফফারের মনে মনে এক জাল বুনতে শুরু করে, চক্রান্ত। এমন এক জাল যা মরিয়মের পুরো জীবন বদলে দিতে চলেছিল। রাত গভীর হতেই গাফফার তার চক্রান্ত বাস্তবায়ন করতে মরিয়মের ঘরের দিকে এগিয়ে যায়। তার পদক্ষেপে এক অদ্ভুত অস্থিরতা আর মনে এক কালো উদ্দেশ্য লুকিয়েছিল। গাফফার দরজায় কড়া নাড়ে এবং ঘাবড়ে যাওয়া গলায় মরিয়মকে ডাকে। মরিয়ম, মরিয়ম, তাড়াতাড়ি বাইরে আয়, বিরাট বড় বিপদ হয়ে গেছে। মরিয়ম হড়বড়িয়ে দরজা খোলে। তার চোখে ঘুমের বদলে এখন চিন্তার ছাপ। কি হয়েছে চাচা যান, এত রাতে এত ঘাবড়ে আছেন কেন আপনি? তোর বাবা উনি পাশের জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আছেন।
আমাকে রাস্তায় এক রাখাল বলল। আমি সেখানে গিয়ে দেখি উনি মাটিতে পড়ে আছেন। এসব আপনি কি বলছেন চাচা যান? বাবা এই সময় জঙ্গলে কিভাবে যেতে পারেন? ওনার কি হয়েছে? আমি কিচ্ছু জানি না মরিয়ম। আমি যখন ওনার ওই অবস্থা দেখলাম তখন আমার তো হাত পা কাঁপতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম না একা কি করব। তাই দৌড়ে দৌড়ে তোর কাছে এলাম। তাড়াতাড়ি চল, সময় নেই। বাবার চিন্তায় মরিয়ম কোনো কিছু না ভেবেই গাফফারের সাথে বেরিয়ে পড়ে। রাতের অন্ধকারে দুজন ঘন জঙ্গলের দিকে এগোতে থাকে। মরিয়মের বুক ধুকপুক করছিল। চাচা যান, এই রাস্তাটাও খুব গভীর জঙ্গলের। বাবা এখানে কিভাবে এলেন? ব্যাস, আর একটুখানি দূরে চলতে থাক। কিছুক্ষণ চলার পর তারা একটি নির্জন ভাঙাচোরা কুঁড়েঘরের কাছে পৌঁছায়। চারিদিকে পিনপতন নীরবতা বিরাজ করছিল। চাচা যান, বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় উনি? ওই যে সামনে কুঁড়েঘরটা দেখছিস না, তোর বাবা ওর ভেতরেই আছেন। মরিয়ম কোনো কিছু না ভেবেই কুঁড়েঘরের ভেতর চলে যায়। পেছন থেকে গাফফার দরজা বন্ধ করে দেয়। মরিয়ম চমকে পেছনে ঘোরে। শেষ পর্যন্ত তুই তো আমার কাছে এসেই গেলি মরিয়ম। এসব আপনি কি বলছেন চাচা যান? বাবা কোথায়? আমাকে এখানে কেন এনেছেন আপনি? তোর বাবা তো হাভেলিতে শান্তিতে ঘুমাচ্ছে, কেউ অজ্ঞান টজ্ঞান হয়নি। তাহলে আপনি আমাকে মিথ্যা কেন বললেন? আমাকে এখানে কেন নিয়ে এলেন? এখন আমি আর কি বলবো মরিয়ম, এসব তোর বাবার কথাতেই হচ্ছে। আসলে তোর বাবা চায় না যে তোর বিদায় হোক, কারণ তার ভয় যে তুই অপয়া এবং শ্বশুরবাড়ি গিয়েও সেখানে অনর্থ ঘটিয়ে বসবি। যদি কিছু খারাপ হয় তবে লোক তাকেই দোষ দেবে, তার সম্মান নষ্ট করবে। এসব আপনি কি বলছেন? এই জন্যেই সে আমাকে বলেছে তোকে এখানেই রাখতে। আর তুই যদি পালানোর চেষ্টা করিস তবে তার ফল খুব খারাপ হবে। তোর বাবার ক্ষমতা তো তুই জানিসই। পালিয়ে কোথায় যাবি? কালই সে তোর শ্বশুরবাড়িতে খবর পাঠিয়ে দেবে যে তোর মৃত্যু হয়েছে, যাতে বিদায়ের জন্য কেউ এখানে না আসে। এরপর তুই দুনিয়ার কাছে মৃত হয়ে যাবি। বাবা এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? আমি ভাবতাম উনি শুধু আমার উপর রেগে আছেন, কিন্তু উনি তো আমাকে এত ঘৃণা করেন যে আমার সাথে এমন প্রতারণা করবেন। মরিয়মের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু সে সাহস হারায় না। সে গাফফারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আর আপনাকে তো চাচা যান বলতেও আমার লজ্জা হচ্ছে। আমার প্রথম দিনই আপনার উপর সন্দেহ হয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আমার ভাবনায় ভুল। কিন্তু আমি ভুল ছিলাম না। আপনি একজন নীচ মানুষ। যা খুশি ভাব আমাকে, কিন্তু এতটুকু মনে রাখিস, আজকের পর থেকে তুই এখানেই থাকবি, আমার কাছে। পালানোর চেষ্টা করবি না। আমাকে এখন একটা জরুরি কাজে যেতে হবে। ফিরে আসা পর্যন্ত এখানেই চুপচাপ পড়ে থাকবি। গাফফার কুঁড়েঘর থেকে বেরিয়ে সোজা হাভেলির দিকে যায়, যেখানে আরশাদ আলী অধীর আগ্রহে তার অপেক্ষা করছিল। ভাইয়া, ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। কি হলো গাফফার? এত ঘাবড়ে আছিস কেন? ভাইয়া, এটা একেবারেই সত্যি। আমি দুজনকে একসাথে যেতে দেখেছি। আটকানোর অনেক চেষ্টা করেছি। তোমার দোহাই দিয়েছি যে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, কিন্তু ওই মেয়ে একটা কথাও শোনেনি। উল্টে বলতে লাগলো যে তার তোমার সম্মানের কোনো পরোয়া নেই, কারণ তুমি কখনো তার পরোয়া করনি। হে বিধাতা, আমি ভাবতেও পারিনি যে ওই মেয়েটা এমন কিছু করবে, আর সেটাও কিনা একটা চাকরের সাথে। সামনেই বিদায়ের তারিখ ছিল। ভাইয়া, তুমি সমাজে কি মুখ দেখাবে? শ্বশুরবাড়ির লোকদের কি জবাব দেবে? যদি ওই মেয়েটা কখনো নজরে আসে তবে আমি তাকে প্রাণে মেরে ফেলব। কিন্তু এখন এখন বুঝতে পারছি না কি করব। ভাইয়া, আমার কাছে একটা উপায় আছে। যদি সম্মান বাঁচাতে চাও তবে ছেলের বাড়ির লোকদের বলে দাও যে মরিয়মের মৃত্যু হয়েছে। সমাজেও এই কথা ছড়িয়ে দাও যে সে শহরে গিয়েছিল এবং সেখানেই কোনো এক দুর্ঘটনায় মারা গেছে। এত বড় মিথ্যা! এই মিথ্যাটাই তোমার সম্মান বাঁচাবে, নইলে সমাজ তোমাকে বাঁচতে দেবে না। আরশাদ আলী নিজের ভাইয়ের চালে ফেঁসে গিয়ে ছেলের বাড়ির লোকদের মিথ্যা বার্তা পাঠিয়ে দেয় যে মরিয়মের মৃত্যু হয়েছে। এই খবর শুনে তার স্ত্রী তারেক পুরোপুরি ভেঙে পড়ে। ওদিকে জঙ্গলের কুঁড়েঘরে সুযোগ পেয়ে মরিয়ম কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। যখন গাফফার ফিরে আসে এবং কুঁড়েঘর খালি দেখতে পায়, তখন সে দারুণভাবে ঘাবড়ে যায়। এদিকে মরিয়ম জঙ্গলের মাঝে একটি গাছের নিচে বসে হাঁপাতে হাঁপাতে ভাবতে থাকে। আমি পালিয়েও কোথায় যাব? বাবার হাত অনেক দূর পর্যন্ত বিস্তৃত। পুরো গ্রাম ওনার আঙুলের দখলে।
আমাকে যে কোনো মূল্যে নিজের শ্বশুরবাড়ি পৌঁছাতে হবে, কিন্তু সেখানেও ওনার কোনো না কোনো লোক থাকতে পারে যে সত্যিটা বলে দেবে। আমাকে নিজের পরিচয় লুকাতে হবে। মরিয়মের মাথায় একটা বুদ্ধি খেলে। সে জঙ্গলে পাওয়া কালো মাটি আর শেকড় বাকড় দিয়ে নিজের মুখ, হাত আর পা কালো করে নেয়, যাতে কেউ তাকে চিনতে না পারে। তারপর সাবধানে চলতে চলতে সে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারেকের বাড়ির বাইরে পৌঁছে মরিয়ম নিজের বাবার লোকদের পাহারা দিতে দেখে ঘাবড়ে যায় এবং ফিরে যাওয়ার উপক্রম করে। তখনই বাড়ির বাইরে দাঁড়ানো এক চৌকিদার তাকে আটকে দেয়। এই মেয়ে, তুই এখানে কি করছিস? আমি কাজের খোঁজে এসেছি। এই হাভেলিতে কি আমি কোনো কাজ পেতে পারি? তোকে আর কাজ? আমার মনে হয় না মালিক তোর মুখ দেখে তোকে কোনো কাজও দিবে। এত কালো আর কুৎসিত চেহারা তো আমি আজ পর্যন্ত দেখিনি। তোকে দেখলে তো আয়নাও ভেঙে যাবে। জি, ব্যাস এতটুকু বলে দিন মালিক বাড়িতে আছেন কিনা। আমার শুধু কাজ চাই। এখন মালিক বাড়িতে নেই, সন্ধ্যায় আসিস। এখন বেরো হয়ে এখান থেকে। মরিয়ম সন্ধ্যা পর্যন্ত পাশের একটি গাছের নিচে লুকিয়ে অপেক্ষা করে। সন্ধে হতেই সে আবার হাভেলিতে পৌঁছায়। সেখানে সে ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এটি ছিল তার শ্বশুর সোলেমান এবং স্বামী তারেকের কথোপকথন। বাবা, আর কতদিন এই দুঃখে ডুবে থাকবি? হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। এবার মেনে নে, বউকে ভুলে যা। বাবা, কিভাবে ভুলে যাব? আমি তো তার মুখ পর্যন্ত দেখিনি, কিন্তু সে আমার স্ত্রী ছিল। তার স্মৃতি এখন আমার সাথে আছে। বাবা, যে চলে যাওয়ার তাকে কে আটকাতে পারে? অতীতের কথা ভুলে গিয়ে সামনের দিকে এগোতে হয়। বাইরে দাঁড়ানো মরিয়ম এসব শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে। একদিকে তার কষ্ট হয় যে তার স্বামী তার জন্য এত কষ্ট পাচ্ছে, অন্যদিকে তার স্বস্তিও হয় যে তার স্বামী সত্যিই তাকে ভালোবাসে। তখনই সোলেমানের নজর বাইরে দাঁড়ানো মরিয়মের উপর পড়ে। এই মেয়ে, তুই কে? এখানে কি করছিস? আমার নাম ছায়া, আমি অনাথ। কাজের খোঁজে এখানে এসেছি। যদি আপনাদের এখানে কোনো কাজ থাকে তো আমাকে দিয়ে দিন। না, এখানে তোর উপযুক্ত কোনো কাজ নেই, যা এখান থেকে। মানা করবেন না মালিক, দয়া করুন। আমার কোনো একটা আশ্রয়ের প্রয়োজন। ব্যাস, আমার দুটো শর্ত মেনে নিন, তারপর আপনাকে কখনো অভিযোগের সুযোগ দেব না। অদ্ভুত মেয়ে তো, একে তো কাজ চাইছে, তারপর আবার শর্তও রাখছে। আচ্ছা বলো, কি শর্ত তোর? জি, প্রথম শর্ত, আমাকে এই কাজের বদলে কোনো বেতন চাই না। শুধু দুবেলা দুমুঠো খাবার আর মাথা গোঁজার ঠাঁই দিয়ে দিন। আর দ্বিতীয় শর্ত, যদি আমার কখনো কোনো ভুল হয়ে যায় তবে যা খুশি শাস্তি দিয়ে দেবেন, কিন্তু আমাকে কাজ থেকে বের করে দেবেন না। সোলেমান মনে মনে ভাবে যে এটা তো কোনো লোকসানের সওদা নয়, বিনা বেতনে কাজ করার মতো একজন পরিচারিকা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমার তোর দুটো শর্তই মঞ্জুর। আজ থেকে কাজে লেগে যা। মরিয়ম কথা শুনে মনে মনে খুশি হয়ে যায়। সে সেখানেই দাঁড়িয়ে থাকা তারেককে আর চোখে দেখতে থাকে। এটা দেখে সোলেমান রেগে ওঠে। এই মেয়ে, আমাদের ছেলেকে এভাবে কেন ঘাড় ঘুরিয়ে দেখছিস? নিজের নজর নিচে রাখ আর নিজের সীমার মধ্যে থাক। আগে নিজের মুখ তো আয়নায় দেখ, কতটা কালো আর কুৎসিত। এরপর আর কখনো আমার ছেলের দিকে তাকানোর সাহস করবি না। বাবা, এমন কথা কেন বলছেন আপনি? ও কালো বলে এতে ওর কি দোষ? রূপ রং দিয়ে কি যায় আসে? মানুষের পরিচয় তো তার মন দিয়ে হয়। বাবা, তুমি আজকালকার মেয়েদের চেনো না। এদের মনে কি চলে কেউ জানে না। এই মেয়ে, এখনো এখানেই দাঁড়িয়ে আছিস? যা, কাজে লেগে যা। মরিয়ম সেখান থেকে গিয়ে নিজের কাজে লেগে যায়, কিন্তু তার মন তারেকের ভালো স্বভাবের কথা ভেবে ভরে ওঠে। আমার স্বামী শুধু দেখতেই নন, মন থেকেও কত ভালো। এমন স্বামী পেয়ে আমি সত্যিই ধন্য। কিন্তু আমাকে এখন নিজের পরিচয় লুকিয়ে রাখতে হবে। যখন সঠিক সময় আসবে তখন আমি সব সত্যি খুলে বলবো। এভাবেই দিন কাটতে থাকে। মরিয়ম বাড়িতে একজন পরিচারিকা হিসাবে কাজ করতে থাকে। নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে নিজের স্বামীকে দূর থেকে দেখে এবং সঠিক সুযোগের অপেক্ষায় থাকে। কিছুদিন পরই বাড়িতে সোলেমান তার ছেলে তারেকের কাছে এসে একটি নতুন কথা তোলে। বাবা,
এবার তোমার দ্বিতীয় বিয়ের কথা ভাবা উচিত। আর কতদিন মরিয়মের স্মৃতিতে ডুবে থাকবে? তোমার বয়সও তো পেরিয়ে যাচ্ছে। বাবা, আমি আমার স্ত্রী অর্থাৎ মরিয়ম ছাড়া আর কাউকে বিয়ে করতে পারব না। ছোটবেলাতেই তার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছিল। সেই আমার স্ত্রী, আর স্ত্রীমই থাকবে। এখন আমি তার জায়গায় অন্য কাউকে বসাতে পারব না। বাবা, ভবিতব্যকে কে এড়াতে পারে? হয়তো তোমার কপালে তার সঙ্গ ছিলই না। এখন তাকে ভুলে গিয়ে সামনের দিকে এগোতেই হবে। আমি তোমার জন্য অন্য মেয়ে দেখছি। না বাবা, আমাকে কোনো দ্বিতীয় বিয়ে করতে হবে না। জেদ করো না বাবা, আমি এসব তোমার ভালোর জন্যই করছি। যদি তুমি আমার কথা না মানো, তবে আমি অন্য জল ত্যাগ করব। বাবা, আপনি আমাকে বাধ্য করছেন। ঠিক আছে, আপনি যা চান। তারেককে বাধ্য হয়ে বিয়ের জন্য সম্মতি দিতে হয়। সোলেমান খুব শিগগিরই একটি ভালো ঘরের মেয়ের সাথে বিয়ের সম্বন্ধ পাকা করে ফেলে এবং বিয়ের তারিখও ঠিক হয়ে যায়। এই খবর ধীরে ধীরে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং মরিয়মের কান পর্যন্তও পৌঁছায়। এ কথা শুনে মরিয়মের হৃদয় ভেঙে যায়, কিন্তু সে হার মানে না। তখনই সোলেমান মরিয়মকে ডেকে একটি বড় দায়িত্ব অর্পণ করে। শোনো মরিয়ম, আগামী সপ্তাহে আমার ছেলের বিয়ে। আমি শুনেছি তুই যে কাজই করিস খুব মনোযোগ আর সততার সাথে করিস। আমি চাই বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব তুই সামলাবি। এই কথা শুনতেই মরিয়মের সারা শরীরে যেন আগুন লেগে যায়। সে মনে মনে স্থির করে নেয় যে এই বিয়ে সে কোনো মতেই হতে দেবে না। আমার বেঁচে থাকতে আমার স্বামীর দ্বিতীয় বিয়ে হতে পারে না। আমি ওনার বিবাহিত স্ত্রী। আমি বেঁচে আছি। এর জন্য আমাকে যাই করতে হোক না কেন, আমি এই বিয়ে হতে দেব না। বিয়ের প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে যায়। ঘরের বাইরে থেকে মাটির অনেক কলসি আনানো হয়। একজন কাজের লোক মরিয়মের কাছে এসে জিজ্ঞেস করে, দিদি, এই কলসিগুলো কোথায় রাখব? এগুলো বাড়ির পেছনে নিয়ে গিয়ে একটা একটা করে ভেঙে ফেলো। এসব আপনি কি বলছেন? এতগুলো কলসি ভেঙে ফেলব? বিয়ের সমস্ত দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। যা বলেছি তাই করো। কাজের লোকটি অবাক হওয়া সত্ত্বেও সমস্ত কলসি ভেঙে ফেলে আসে। কিছুক্ষণ পর শস্য নিয়ে আসা এক লোকও মরিয়মকে জিজ্ঞেস করলে মরিয়ম তাকেও আদেশ দেয়। এই সব শস্যর বস্তাগুলো বাইরে ফেলে দাও, অথবা পশুদের খাইয়ে দাও। সেই লোকটিও অবাক হয়ে আদেশ পালন করে। কিছুক্ষণ পর দুধওয়ালা আসে, তো মরিয়ম তাকেও বলে সমস্ত দুধ ফেলে দাও। দুধওয়ালা চমকে যায়, কিন্তু মরিয়মের জোর জবরদস্তিতে সেও সমস্ত দুধ মাটিতে ফেলে দেয়। এই সমস্ত কথা খুব শিগগিরই সোলেমান পর্যন্ত পৌঁছায়। সে রাগে রাগান্বিত হয়ে মরিয়মের কাছে ছুটে আসে। এই মেয়ে, তোর এত বড় সাহস! তুই এসব কি করেছিস? আমরা তোর ওপর এত ভরসা করলাম, আর তুই আমাদের এত বড় ক্ষতি করে দিলি। নিশ্চয়ই তোর নজর আমার ছেলের ওপর আছে। এই জন্যই ইচ্ছে করে বিয়েতে বাধা সৃষ্টি করছিস। এর খুব বড় শাস্তি পাবি তুই। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মাফ করবেন মালিক, কিন্তু আপনি আমাকে কথা দিয়েছিলেন যে যাই হয়ে যাক না কেন আপনি আমাকে কাজ থেকে বের করবেন না। এ কথা শুনে সোলেমান চমকে যায়। নিজের দেওয়া কথার জন্য তার খুব অনুশোচনা হয়। সে রাগে কাঁপতে কাঁপতে বলে, আচ্ছা, তাহলে এই উদ্দেশ্যেই তুই আমার কাছ থেকে ওই কথা আদায় করেছিলি। ঠিক আছে, তোকে বাড়ি থেকে তো বের করব না, তবে শাস্তি অবশ্যই দেব। আজ থেকে তুই কোনো খাবার বা পানি পাবি না। যা, আর না খেয়ে মর। মরিয়মকে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। সে নিজের ঘরে একা বসে কেবল চোখের জল ফেলতে থাকে, কিন্তু তার মনে নিজের স্বামীকে বাঁচানোর সংকল্প আরও দৃঢ় হতে থাকে। পরের দিন সকালে মরিয়ম গোসল করে বাইরে আসে এবং নিজের শরীরে কালো রং পুনরায় মাখছিল। তাড়াহুড়োয় সে তার ঘরের দরজা বন্ধ করতে ভুলে যায়, আর ঠিক সেই সময় কেউ তার ঘরের দিকে আসছিল। সেই সময় তারিক নিজের ঘরের দিকে যাচ্ছিল এবং রাস্তায় খোলা দরজা দিয়ে মরিয়মের ঘরে তার নজর পড়ে যায়। সে চমকে যায়, কারণ সে মরিয়মের আসল রূপ দেখতে পায়। তার মুখ কালো রং মুক্ত এবং অত্যন্ত সুন্দর। এই ছায়া তো একটুও কালো নয়। তাহলে এ প্রতিদিন নিজেকে কালো রং মাখায় কেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তখনই মরিয়ম বুঝতে পারে যে দরজা খোলা রয়ে গেছে। সে ঘাবড়ে গিয়ে দ্রুত দরজা বন্ধ করতে এগোয়, কিন্তু ততক্ষণে তারিক সামনে এসে দাঁড়ায়।
ছায়া, থামো। আমি সব দেখে ফেলেছি। তুমি আসলে কালো নও। তাহলে এই নাটক কেন করছো? মালিক, সেটা আমাকে মাফ করে দিন। আমি ব্যাস ভয় পেও না, আমি তোমাকে কিছু বলবো না। শুধু সত্যিটা জানতে চাই, তুমি আসলে কে, আর নিজের আসল রূপ কেন লুকিয়ে রাখো? মরিয়মের মন কেঁপে ওঠে। সে ভাবে যে এখনই সত্যি বলার সঠিক সময় কিনা, কিন্তু তারেকের চোখে সে কোনো প্রতারণা দেখতে পায় না, কেবল সত্যিটা জানার প্রবল আগ্রহ দেখতে পায়। মালিক, যদি আমি সত্যিটা বলেও দিই তবে কি আপনি আমাকে বিশ্বাস করবেন? আমি কথা দিচ্ছি, যা সত্যি হবে আমি তা শুনব এবং বুঝব। তুমি আমার উপর ভরসা করতে পারো। মরিয়ম দীর্ঘশ্বাস নেয়। তার মনে ভয় এবং আশা দুটোই একসাথে উথলে ওঠে। সে ভাবে যদি এখন সত্যি না বলে তবে হয়তো আর কখনো সুযোগই পাবে না। মালিক, আমার আসল নাম ছায়া নয়, মরিয়ম। আমি শ্যামপুরের জমিদার আরশাদ আলীর মেয়ে, আর আমি আপনার বিবাহিত স্ত্রী। এ কথা শুনতেই তারেকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে অবিশ্বাস্য দৃষ্টিতে মরিয়মের দিকে তাকিয়ে থাকে। কি, তুমি মরিয়ম? কিন্তু আমাকে তো জানানো হয়েছিল যে তোমার মৃত্যু হয়েছে। এসব কিভাবে সম্ভব? মালিক, ওসব মিথ্যা ছিল। আমার চাচা গাফফার আমাকে মিথ্যা বলে জঙ্গলের একটি কুঁড়েঘরে বন্দি করেছিল। সে চেয়েছিল আমি যেন সারা জীবন তার বন্দিদশায় থাকি। কোনো মতে সেখান থেকে আমি পালিয়ে আসি, কিন্তু আমার ভয় ছিল যে যদি আমি নিজের আসল পরিচয় দিয়ে এখানে আসতাম তবে বাবার লোকেরা আমাকে খুঁজে বের করে মেরে ফেলতো। তাই আমি নিজেকে কালো রঙে রাঙিয়ে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলাম। তারেকের হৃদয় একসাথে হাজারো অনুভূতিতে ভরে ওঠে, রাগ, দুঃখ এবং স্বস্তি। মরিয়ম, আমাকে জানানো হয়েছিল যে তুমি এক কাজের লোকের সাথে পালিয়ে গেছিলে এবং তারপর তোমার মৃত্যুর খবর আসে। আমি কত রাত তোমার শোকে কেঁদে কাটিয়েছি। আর তুমি তুমি এতদিন ধরে আমারই বাড়িতে আমার চোখের সামনে একজন পরিচারিকা হয়ে কাজ করছিলে। আমাকে মাফ করে দিন মালিক। আমার ভয় ছিল যে যদি আমি তাড়াতাড়ি সত্যিটা বলে দেই তবে হয়তো খবর আমার বাবা আর চাচার কাছে পৌঁছে যেত এবং তারা আমাকে এখান থেকেও ছিনিয়ে নিয়ে যেত বা প্রাণে মেরে ফেলতো। তারেক এগিয়ে গিয়ে মরিয়মের চোখের জল মুছিয়ে দেয়। তার চোখে এখন রাগ নয়, বরং গভীর প্রেম এবং সুরক্ষার ভাব ফুটে ওঠে। এখন তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই মরিয়ম। আমি তোমার স্বামী, আর এখন থেকে আমি তোমার প্রতিটি বিপদে তোমার পাশে দাঁড়াব। তোমার সাথে যা যা হয়েছে তার হিসাব অবশ্যই হবে। তখনই বাইরে থেকে পায়ের আওয়াজ শোনা যায়। সোলাইমান সেখানে এসে পৌঁছায় এবং দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায়। তারেক, এসব কি হচ্ছে এখানে? তুমি এই পরিচারিকার ঘরে কি করছো? বাবা, আপনাকে একটা সত্যি জানতে হবে। ও কোনো সাধারণ পরিচারিকা নয়। ও মরিয়ম, আমার স্ত্রী। সোলাইমানের মুখে অবিশ্বাস আর বিস্ময়ের ছাপ একসাথে ফুটে ওঠে। সে রাগ আর বিভ্রান্তিতে মরিয়মের দিকে তাকায়। এ মরিয়ম, কিন্তু আমরা তো খবর পেয়েছিলাম যে ওর মৃত্যু হয়েছে। এসব কি প্রতারণা? আব্বাজান, আমাকে মাফ করে দিন। আমি আপনার কাছেও মিথ্যা বলেছি এবং নিজের পরিচয় লুকিয়ে রেখেছি, কিন্তু আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমার প্রাণের ঝুঁকি ছিল। সোলাইমান বিভ্রান্ত হয়ে কখনো তারিককে দেখে তো কখনো মরিয়মকে। ধীরে ধীরে তার মুখের ভাব বদলাতে থাকে। রাগের জায়গায় এখন কৌতূহল এবং চিন্তার ছাপ ফুটে ওঠে। যদি তুমি সত্যিই মরিয়ম হও তবে আমাকে পুরো ব্যাপারটা বিস্তারিত বলতে হবে। শেষমেশ এসব হলো কিভাবে? কে তোমার মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়েছিল? আব্বাজান, এই সম্পূর্ণ চক্রান্ত আমার চাচা গাফফারের সাজানো, আর আমার নিজের বাবা জমিদার আরশাদ আলীও এর সাথে জড়িত। এ কথা শুনে সোলাইমান আর তারেক দুজনের মুখেই রাগ আর ধাক্কা খাওয়ার ভাব স্পষ্টভাবে ফুটে ওঠে। বাজানো এক নতুন ঝড়ের সূচনা হতে চলেছিল। সোলাইমান কিছুক্ষণ চুপ থেকে মরিয়মের পুরো কাহিনী শোনে। মরিয়ম নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, তার বাবার ঘৃণা, চাচার ষড়যন্ত্র, জঙ্গলের কুঁড়েঘর এবং এখানে পৌঁছনোর পুরো পথ বিস্তারিতভাবে জানায়। মরিয়ম মা, তুমি এত কিছু সহ্য করলে আর আমরা টেরও পেলাম না। আমাদের মাফ করে দাও।
আমরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তোমাকে অপমান করেছি, অনাহারে রেখেছি। আমরা জানতামই না যে তুমি স্বয়ং আমাদের পুত্রবধূ। আব্বাজান, আপনার কোনো দোষ ছিল না, আপনি তো সত্যিটাই জানতে চান। আসল অপরাধী তো আমার নিজের বাবা আর চাচা। বাবা, এবার এই বিষয়টা এভাবেই ছেড়ে দেওয়া যায় না। জমিদার আরশাদ আলী আর গাফফার মরিয়মের সাথে যে অবিচার করেছে তার জবাব নিতেই হবে। আমি এখনই শ্যামপুর গিয়ে ওই দুজনের মুখোমুখি হব। না মালিক, মানে স্বামীজি, ওখানে যাওয়া বিপজ্জনক হতে পারে। পুরো গ্রামের উপর আমার বাবার খুব প্রভাব, তারা আপনারও ক্ষতি করতে পারে। বাবা, তুমি একদম ঠিক বলছ। আমিও তোমাদের সাথে যাব। এই অন্যায়কে আমরা কিছুতেই বিনা বিচারে ছেড়ে দেব না। আমি আমার কিছু বিশ্বস্ত লোককেও সাথে নিয়ে যাব, যাতে রাস্তায় কোনো বিপদ না হয়। পরের দিন সকালে তারেক, সোলাইমান আর মরিয়ম কিছু বিশ্বস্ত রক্ষীদের সাথে শ্যামপুরের উদ্দেশ্যে রওনা হয়। সারা রাত মরিয়মের মনে ভয় এবং আশার দ্বন্দ্ব চলতে থাকে। সে ভাবে, জানি না বাবা আর চাচাজান কী প্রতিক্রিয়া দেখাবেন যখন তারা আমাকে জীবিত দেখবেন। তারা কি নিজেদের ভুল স্বীকার করবেন, নাকি আবার নতুন কোনো ষড়যন্ত্র ফাঁদবেন? কয়েক ঘন্টার যাত্রার পর তারা শ্যামপুরের হাভেলিতে পৌঁছায়। হাভেলির বাইরের পাহারাদাররা তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু সোলাইমানের দাপটে গলা শুনে পথ ছেড়ে দেয়। ভেতরে আরশাদ আলী আর গাফফার কোনো বিষয় নিয়ে আলোচনা করছিল। তখনই তারেক, সোলাইমান আর মরিয়ম হাভেলির উঠানে প্রবেশ করে। মরিয়মকে সামনে দেখে আরশাদ আলী আর গাফফার দুজনেরই মুখের রং উড়ে যায়। মরিয়ম, তুই বেঁচে আছিস? কিন্তু আমাদের তো জানানো হয়েছিল। ভাইয়া, এসব নিশ্চয়ই কোনো ভুল। এই মেয়েটাকে দেখতে মরিয়মের মতো, কিন্তু অজুহাত বানানো বন্ধ করুন চাচাজান। আমি সেই মরিয়ম যাকে আপনি মিথ্যা বলে জঙ্গলের কুঁড়ে ঘরে বন্দি করেছিলেন। আমি সেই মরিয়ম যার মৃত্যুর মিথ্যে খবর আপনারা দুজন মিলে ছড়িয়েছেন। চারিদিকে পিনপতন নীরবতা নেমে আসে। আরশাদ আলীর মুখ লজ্জা আর ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। জমিদার সাহেব, আপনি নিজেরই মেয়ের সাথে এত বড় অন্যায় করলেন। ওর সরলতার সুযোগ নিয়ে ওকে মৃত্যুত ঘোষণা করে দিলেন। এটাই কি একজন বাবার কর্তব্য? আমাকে মাফ করে দাও বেটি। আমি গাফফারের কথা এসে গিয়েছিলাম। আমি জানতাম না যে ও এত বড় চক্রান্ত করছে। ভাইয়া, আমাকে যেতে দাও। কোথায় যাবে? তুমি একটা নিষ্পাপ মেয়ের সাথে এত বড় প্রতারণা করেছ, তাকে বন্দী করেছ, তার জীবন নষ্ট করার চেষ্টা করেছ। এবার তোমাকে তোমার কর্মের শাস্তি পেতেই হবে। হাভেলির বাইরে থেকে গ্রামের কিছু বয়স্ক মানুষ এবং পঞ্চায়েতের লোকেরাও চেঁচামেচি শুনে ভেতরে চলে আসে। সমস্ত সত্যি তাদের সামনেও উন্মোচিত হয়ে যায়। জমিদার আরশাদ আলী সাহেব, আপনি নিজের মেয়ের সাথে যা করেছেন তা পুরো গ্রামের জন্য লজ্জার বিষয়। আর গাফফার, তুমি তো সব সীমাই পার করে দিয়েছ। পঞ্চায়েত এই বিষয়ে অবশ্যই রায় শোনাবে। আরশাদ আলী লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, আর গাফফারকে গ্রামের মানুষ ঘিরে ধরে তার প্রতারণা সবার সামনে ভাস করে দেয়। আব্বাজান, আপনি আমাকে জন্ম থেকে অপয়া মেনে দূরে সরিয়ে দিয়েছিলেন, আমাকে কখনো আপন করে নেননি। কিন্তু আজ আমি এখানে কোনো প্রতিশোধের মানসিকতা নিয়ে নয়, বরং সত্যটা সবার সামনে আনতে এসেছি। বেটি, আমাকে মাফ করে দে। আমি অন্ধবিশ্বাসের বশে তোর পুরো জীবনটা বরবাদ করার চেষ্টা করেছি। আমি বুঝতে পেরেছি যে ভুলটা আমার ছিল, তোর নয়। পঞ্চায়েতের লোকেরা গাফফারকে তার ষড়যন্ত্র আর প্রতারণার জন্য গ্রাম থেকে বের করে দেওয়ার রায় শোনায়। আরশাদ আলীও সবার সামনে নিজের ভুল স্বীকার করে। পঞ্চায়েতের রায় শুনে গাফফার ভীষণভাবে ঘাবড়ে যায়। সে আরশাদ আলীর পাড়ে পড়ে ক্ষমা চাওয়ার নাটক করতে শুরু করে। ভাইয়া, আমাকে মাফ করে দাও। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে গ্রাম থেকে বের করে দিও না। আমি কোথাওকার থাকব না। গাফফার, তুই আমার নিজের মেয়ের সাথে যা করেছিস তারপর তোকে ক্ষমা করার কোনো অধিকার আমার নেই। তুই আমার বিশ্বাস ভেঙেছিস, আমার মেয়ের জীবন ধ্বংস করার চেষ্টা করেছিস। এবার তোকে তোর কর্মফল ভোগ করতেই হবে। গ্রামের মাতব্বর এগিয়ে এসে চূড়ান্ত রায় শোনায়। গাফফার, পঞ্চায়েত তোমাকে আজ থেকে এই গ্রাম থেকে বহিষ্কার করছে। তুমি নিজের কর্মের শাস্তি ভোগ করবে এবং ভবিষ্যতে কোনো মেয়ের বা বোনের দিকে খারাপ নজর দেওয়ার আগে 1000 বার ভাববে। গাফফারকে গ্রামের লোক ঘিরে ধরে হাভেলি থেকে বের করে দেয়।
সে লজ্জা আর ভয়ের সাথে সেখান থেকে চিরকালের জন্য চলে যায়। এরপর আরশাদ আলী মরিয়মের সামনে এসে হাঁটু গেড়ে বসে। তার চোখে সত্যিকারের অনুশোচনা দেখা যায়। বেটি, আমি অন্ধবিশ্বাসের বশে তোকে কখনো আপনই করিনি। জন্ম থেকেই তোকে অপয়া ভেবে বসেছিলাম, অথচ ভুল তো আমার নিজের চিন্তাধারায় ছিল। তুই কি তোর এই অভাগা বাবাকে ক্ষমা করতে পারবি? আব্বাজান, আমি সারা জীবন শুধু এটাই চেয়েছিলাম যে আপনি একবার হলেও নিজের বলে ডাকুন, আমার মাথায় হাত রাখুন। আজ আপনি যদি সত্যিই অনুতপ্ত হন, তবে আমি আপনাকে ক্ষমা করছি, কারণ আপনি আমার বাবা, আর এই সম্পর্ক আমি কখনো ভাঙতে পারবো না। আরশাদ আলী আবেগপ্রবণ হয়ে মরিয়মের মাথায় হাত রাখে, যেই স্পর্শের জন্য মরিয়ম বছরের পর বছর ধরে তৃষ্ণার্ত ছিল। আমার মা, আজ প্রথমবার তোকে এভাবে আপন করে নিয়ে আমি বুঝতে পারছি যে আমি কতগুলো বছর এমনিতেই নষ্ট করেছি। আজ থেকে তুই আমার আদরের মেয়ে। তারেক এবং সোলাইমানও এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে ওঠে। সোলাইমান এগিয়ে এসে আরশাদ আলীর হাত ধরে। জমিদার সাহেব, অতীতের কথা ভুলে গিয়ে এখন আমাদের নতুন একটা সম্পর্কের সূচনা করা উচিত। মরিয়ম আমাদের পুত্রবধূ, আর আজ থেকে আমাদের দুই পরিবার একসাথে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ সোলাইমান সাহেব। আপনি এবং আপনার ছেলে আমার মেয়েকে যে সম্মান আর ভালোবাসা দিয়েছেন তা আমি কখনো দিতে পারিনি। আজ থেকে আপনারা শুধু বেয়াই নন, বরং পরিবারের সদস্য। তারেক মরিয়মের কাছে এসে তার হাত ধরে। তার চোখে গর্ব আর প্রেম পরিষ্কার ফুটে ওঠে। মরিয়ম, তুমি যে সাহস আর সততার সাথে সমস্ত মুশকিলের মোকাবিলা করেছ, তা আমাকে তোমার উপর আরও গর্ব করতে শিখিয়েছে। এখন থেকে তোমার প্রতিটি আনন্দে আর প্রতিটি দুঃখে আমি তোমার সাথে আছি। স্বামীজি, আপনার সঙ্গ আর আপনার পরিবারের ভালোবাসা আমাকে এমন সব কিছু দিয়েছে যার আমি কখনো আশাও করিনি। আজ আমার জীবন সত্যিই পূর্ণ বলে মনে হচ্ছে। পুরো গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে যে জমিদার আরশাদ আলীর মেয়ে মরিয়ম, যাকে মৃত ঘোষণা করা হয়েছিল, সে শুধু জীবিতই নয়, বরং নিজের শ্বশুরবাড়িতে সম্মানের সাথে পুত্রবধূ হয়ে বসবাস করছে। গ্রামের মানুষ এই মিলনের খুশিতে হাভেলির উঠানে জড়ো হয়ে উৎসব উদযাপন করে। কিছুদিন পরই প্রথা অনুযায়ী মরিয়মের বিদায় অনুষ্ঠান পুনরায় আয়োজন করা হয়। এবার পূর্ণ সম্মান, ভালোবাসা আর আনন্দের সাথে আরশাদ আলী স্বয়ং নিজের মেয়েকে নিজের হাতে বিদায় দেয়, চোখে গর্ব আর স্নেহের জল নিয়ে। যা আমার মা, নিজের নতুন জীবনে সুখে থাক। আমাকে ক্ষমা করার জন্য ধন্যবাদ। তুই সত্যিই আমার জন্য অপয়া নোস, বরং আমার সবচেয়ে বড় সৌভাগ্য। মরিয়ম তার স্বামী তারেক আর শ্বশুরবাড়ির লোকদের সাথে হাসি খুশিতে নিজের নতুন বাড়ির উদ্দেশ্যে বিদায় নেয়, যেখানে সে সেই সম্মান, ভালোবাসা আর আপনত্ব পায় যার জন্য সে বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল। এইভাবেই সত্য, ধৈর্য আর সাহসের জয় হয়, আর অন্যায় পরিশেষে ন্যায়ের সামনে মাথা নত করে।